ট্রাইব্যুনাল থেকে ফাঁস হচ্ছে গণহত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানার তথ্য। জেনে যাচ্ছে আসামিরা পরোয়ানা ছাড়াই গ্রেফতারের ক্ষমতা চায় প্রসিকিউশন। দেখা গেল বেলা 12টার সময় আদালতে আদেশ হয়েছে, 12টা 5 মিনিট থেকে সেই আসামি কর্মস্থলে অনুপস্থিত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন অনেক বেশি আরো তৎপর হন। বেইজিংয়ে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস। অংশ নেবেন চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ইনভেস্টমেন্ট ডায়ালগে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। সড়কে যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি, স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা। ঈদ ঘিরে পর্যটক বরণে প্রস্তুত পর্যটন নগরী কক্সবাজার। হোটেল মোটেলে চলছে সাজসজ্জা, কয়েক লাখ ভ্রমণপ্রেমী সমাগমের আশা। 23 বছরে 30 বার আগুন সুন্দরবনে। 100 একর বনভূমির ক্ষতি পুনরাবৃত্তি ঠেকাতে বনজীবী সহ পর্যটকের অবাধ যাতায়াত বন্ধের দাবি। এবং গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 38 ফিলিস্তিনির মৃত্যু। আছেন দাতব্য সংস্থা কর্মীও। চরম মানবিক সংকটে উপত্যকাবাসী। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। শত চেষ্টার পরও গোপন থাকছে না গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানার তথ্য। ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পরপরই জেনে যাচ্ছেন আসামি পুলিশ কর্মকর্তারা। এখন পর্যন্ত কর্মস্থল ছেড়ে পলাতক 15 থেকে 20 পুলিশ কর্মকর্তা। বিকল্প হিসেবে আইন সংশোধন করে পরোয়ানা ছাড়াই গ্রেফতারের ক্ষমতা চায় প্রসিকিউশন। সাবরিনা মজুমদারের রিপোর্ট। যাত্রাবাড়িতে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যা মামলায় এডিসি মাসুদুর রহমান মনির, এসি নাহিদ ফেরদৌস ও ডিএমপির যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় 12 নভেম্বর। কিন্তু মুহূর্তেই নিজ নিজ কর্মস্থল থেকে সটকে পড়েন তারা। গ্রেফতারি পরোয়ানার সঙ্গে যুক্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, চিফ প্রসিকিউটর অফিস, ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস, আদালতের এজলাস, আইজিপি অফিস এবং সংশ্লিষ্ট থানা। আসামিদের নামও জানাননি ট্রাইব্যুনাল। তাহলে কিভাবে পরোয়ানা জারির পরপরই জেনে যাচ্ছেন আসামিরা? পলাতক আসামিদের বেশিরভাগেরই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। তাই আসামিরা সহকর্মীদের থেকে তাৎক্ষণিক খবর পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ প্রসিকিউশনের। তবে এ পর্যন্ত এমন অভিযোগ না পাওয়ার কথা জানিয়েছেন ডিএমপি। আমরা চেষ্টা করি আমরা সব সময় যে পরোয়ানাগুলো আসে সেগুলো তামিল করার জন্য, আর যদি কোনোটা তামিল না হয়ে থাকে সেটার জন্য আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেটা আমরা অবহিত করে থাকি। আর কেউ যদি যে অভিযোগের কথা আপনি উল্লেখ করেছেন সেটা যদি সুস্পষ্ট অভিযোগ পাওয়া যায় কারো বিরুদ্ধে, তাহলে তো সেটা বিভাগীয় বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাইব্যুনাল থেকে তথ্য পাচারে প্রসিকিউশনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। দেখা গেল বেলা 12টার সময় আদালতে আদেশ হয়েছে, 12টা 5 মিনিট থেকে সেই আসামি কর্মস্থলে অনুপস্থিত। কথাটা সরকারকে জানিয়েছি বা এখন আমরা আরো বেশি সতর্ক হচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন অনেক বেশি আরো তৎপর হন, কারণ আসামিকে যদি গ্রেপ্তার করা না যায় তাহলে ন্যায় বিচার নিশ্চিত করাটা খুব কঠিন হয়ে যায়। কারণ আসামিকে ছাড়া যখন সাক্ষী পাওয়া কঠিন হবে, সাক্ষীদের নিরাপত্তার প্রশ্ন আসবে এবং বিশেষ করে তাদের ব্যাপারে আমাদেরকে অনুপস্থিতিতে বিচারের দিকে যাওয়া, এই সব কিছুই আসলে ন্যায় বিচারের জন্য হ্যাম্পার করে। তবে ন্যায় বিচারের আশায় বিকল্প হিসেবে আদালতের পরোয়ানা ছাড়াই আসামি গ্রেফতারের ক্ষমতা পেতে ট্রাইব্যুনালের আইনের সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের ঘটনায় এখন পর্যন্ত 23 মামলায় শতাধিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে আসামিদের বেশিরভাগেরাই রয়েছেন পলাতক। এদের কেন গ্রেফতার করা হচ্ছে না সে বিষয়ে প্রশ্ন আসছে নানা মহল থেকে। বেশ কিছু শুনানিতেও অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর দ্বিপাক্ষিক বৈঠক চলছে। শুক্রবার সকালে চীনের বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক শুরু হয়। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক ছাড়াও শুক্রবার চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ 2.0 উৎপাদন ও বাজার সুযোগ, সামাজিক ব্যবসা ও যুব উদ্যোক্তা এবং 3.0 বিশ্ব, এই 3টি বিষয়ের উপর 3টি গোলটেবিল আলোচনায় যোগ দিবেন তিনি। গেল বুধবার 4 দিনের সফরে চীন পৌঁছান প্রধান উপদেষ্টা।
এদিকে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের সাইড লাইনে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডংই ও রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভারচুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নাফিয়া ফারজানের প্রতিবেদন। চীন সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের পাশাপাশি বেশ কয়েকটি বৈঠক করেছেন তিনি। সম্মেলনের ফাঁকে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। বান কি মুনের কাছে বাংলাদেশে গণতন্ত্রের সুষ্ঠু উত্তরণের জন্য সমর্থন ও পরামর্শ চান ডক্টর ইউনুস। এ সময় অধ্যাপক ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব। সম্মেলনের সাইডলাইনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনুস। বৈঠকে খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীল কৃষি এবং টেকসই উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় চীনে কৃষি ও মৎস্যপণ্য রপ্তানি বাড়াতে সংস্থাটির সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভারচুক। বৈঠকে দুই নেতা রাশিয়ার অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা, রাশিয়া থেকে বাংলাদেশের গম ও সার আমদানির পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 28 মার্চ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনুস। এরপর 29 মার্চ পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন তিনি। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ। প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন হলে আস্থা ফেরানো সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার চীনে বোয়াও সম্মেলনে দেয়া বক্তৃতায় এই কথা বলেন তিনি। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে সবার সহযোগিতা চান বাংলাদেশের সরকার প্রধান। হাসান মাহমুদের রিপোর্ট। চীন সফরের দ্বিতীয় দিনে বোয়া ফোরামের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এতে অংশ নেন লাওসের প্রধানমন্ত্রী, চীনের স্টেট কাউন্সিলের উপপ্রধানমন্ত্রী সহ বিশ্বের বড় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্টে বাংলাদেশের মানুষের মধ্যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন হলে দেশে মৌলিক পরিবর্তন আসবে বলেও জানান তিনি। Our youth and citizens demonstrated exceptional resolve and strength to redefine the future of Bangladesh. To restore public trust, we have initiated critical reforms. Independent commissions have been launched to reform the electoral system, judiciary, civil administration, law enforcement. এ সময় এশিয়া প্যাসিফিক অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে $65 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করেন তিনি। এ অবস্থায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অর্থায়ন দাবি করেন প্রধান উপদেষ্টা। Climate vulnerable countries like Bangladesh are forced to divert resources towards disaster response, limiting investments in productive sectors. We need new, additional, accessible, non-ODA, non-debt creating grant-based climate finance. সম্মেলনে বাংলাদেশে অবস্থান করা মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে দক্ষিণ এশিয়ার নেতাদের সহায়তা চান ডক্টর ইউনুস। We continue to bear significant social, economic and environmental costs. The UN Secretary General recently visited the camps in solidarity. While global efforts are drastically shrinking but continuing, Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. এশিয়ার বহুত্ববাদী সভ্যতা ও সংস্কৃতি আগামীতে সারা বিশ্বে প্রভাব বিস্তার করবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। Asia's civilizations have flourished by embracing diversity. এর আগে চীনের উপপ্রধানমন্ত্রী ডিং জুই জিয়াং ও চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 28 মার্চ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনুস। এরপর 29 মার্চ পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন তিনি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষের খবর জানাতে এই মুহূর্তে গাজীপুর, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম, অভিজিৎ ঘোষ ও সুমিত সরকার সুমন। শুরুতে যাচ্ছি গাজীপুরে।
নজরুল, মহাসড়কে ব্যস্ততা কেমন দেখছেন? বাড়তি ভাড়া আদায় নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সকাল থেকে কিন্তু মহাসড়কে মানুষের কিন্তু ঢল নেমেছে এবং এখন বিভিন্ন যে স্ট্যান্ডগুলো রয়েছে, অর্থাৎ আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এখানে কিন্তু আমি সকাল থেকেই কিন্তু মানুষের যে ঈদে গড়মুখ মানুষের কিন্তু ঢল, এবং এখানে কিন্তু স্ট্যান্ডগুলোতে কিন্তু আপনার গাড়ি বা এখানে কিন্তু আপনার সিগন্যাল জ্যামে রয়েছে, অনেক শত শত গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমি যদি দেখাতে চাই যে এইটা কিন্তু আপনার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্র, এরকম চিত্র কিন্তু সবসময় আপনার এই ঈদকে ঘিরে কিন্তু এখানে এইরকম অবস্থা হয়েছে। তার পাশেই কিন্তু ময়মনসিংহ সড়ক রয়েছে। ময়মনসিংহে কিন্তু যান চলাচল ধীর গতিতে হলেও কিন্তু ময়মনসিংহের গাড়িগুলো যে রয়েছে সেই গাড়িগুলো কিন্তু চলছে আপনার ধীর গতিতে হলেও। কিন্তু আপনাকে যদি আমি দেখাতে চেষ্টা করি একটু, যে এটা কিন্তু ময়মনসিংহ মহাসড়কের চিত্র। এটা কিন্তু ময়মনসিংহ যে ঈদে গড়মুখ মানুষের চাপ কিন্তু মহাসড়কে বেড়েছে বলা চলে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট সজাগ রয়েছেন এবং তাদের নিরাপত্তা দিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু এখানে 4 শতাধিক মানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য তারা রয়েছেন এবং 820টা কিন্তু টিম তারা বিভিন্নভাবে কিন্তু কাজ করছে। এছাড়া 300 চেকপোস্ট রয়েছে। তার পাশাপাশি ওয়াচ টাওয়ার থেকে এবং সাউন্ড ড্রোন থেকে কিন্তু তারা শব্দ দিয়ে কিন্তু তাদেরকে গাড়িগুলোকে সরিয়ে দিচ্ছে। স্ট্যান্ড ছাড়া, অর্থাৎ যে সমস্ত জায়গাগুলো কাউন্টার বা স্ট্যান্ড রয়েছে সেই সমস্ত জায়গাগুলোই কিন্তু আমরা লক্ষ্য করতেছি যে গাড়ি কিন্তু ধীর গতিতে চলছে। এছাড়া কিন্তু সব রোডের যান চলাচলে কিন্তু স্বাভাবিক গতিতেই চলছে। তো এখন কিন্তু আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এখানে এবং ময়মনসিংহ মহাসড়কের একই চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ি কিন্তু দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ফ্লাইওভার উপরে কিন্তু স্বস্তিতেই যাচ্ছে। সবকিছু মিলে কিন্তু একটি আনন্দদায়ক পরিবেশ তৈরি হয়েছে এবং এর পাশাপাশি যে আপনার সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে পুলিশের যে একটি উপস্থিতি সেটা কিন্তু লক্ষ্য করার মতন, এবং গাড়ির যে চালক রয়েছেন তারাও কিন্তু এই আজকের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশে কিন্তু তারাও সন্তুষ্টি প্রকাশ করছেন। সবকিছু মিলে কিন্তু আপনি জানেন যে সিগন্যাল জ্যাম ছাড়া কিন্তু স্বাভাবিক গতিতেই গাড়ি চলছে। তো সবকিছু মিলে একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হয়েছে। তো আমার কাছে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলে অভিজিতের কাছে। অভিজিৎ। জি নজরুল, আপনি যেমনটি বলছিলেন গাজীপুরের যে চিত্র দেখাচ্ছিলেন মহাসড়কের, আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়, এবং এই এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকা হচ্ছে এই এলাকাটি দিয়ে উত্তরবঙ্গের 22টা জেলার মানুষ চলাচল করে। পাশাপাশি এই এলেঙ্গা দিয়েই পার্শ্ববর্তী যে টাঙ্গাইলের যে জেলা রয়েছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর সহ কয়েকটি জেলার মানুষ এই রোড ব্যবহার করে। তবে সব মিলে এই মহাসড়কটিতে এবারে ঈদযাত্রায় ব্যস্ততা বেড়েছে, পাশাপাশি গাড়ির চাপ রয়েছে এই মহাসড়কটিতে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মহাসড়কে যেমন গাড়ির পরিবহনের সংখ্যা বাড়ছে, তেমনই হচ্ছে এই মহাসড়কটিতে যাত্রীরা অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত বাস পাওয়ার জন্য। তবে অনেক যাত্রী বলছেন যে এবারে যে যাত্রার যে বাস পরিবহন কম থাকাতে গণপরিবহন এবং সেই অজুহাতে পরিবহন চালকরা বাড়তি ভাড়া আদায় করছে, এবং তারপরও অনেকেই বাধ্য হয়ে গণপরিবহন যাচ্ছেন। অনেক নিম্নবিত্ত যারা রয়েছেন তারা খোলা ট্রাক বা পিক আপে করে তারা গন্তব্যে যাচ্ছেন ঈদে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে। আপনারা জানেন যে গত 24 ঘন্টায় যমুনা সেতুতে যে টোলের সংখ্যা বেড়েছে সেটি ছোট ছোট যানবাহনের সংখ্যাই বেশি রয়েছে। তবে জানেন যে এই গত 24 ঘন্টায় যমুনা সেতুতে পরিবহন পারাপার হয়েছে 35,227টি, এবং এর বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছে 2,65,37,500 টাকা। তবে এই যে পরিবহনের সংখ্যা গতকাল যেটা ছিল সেটি 32,266টি পরিবহন ছিল। এই কারণে পরিবহনের সংখ্যা বেড়েছে। পাশাপাশি যে টোলের যে আদায় সেটি কিন্তু বাড়েনি। তারা বলছেন, সেতু কর্তৃপক্ষ বলছেন যে এই পরিবহনের সংখ্যা এই যমুনা সেতুতে গত 24 ঘন্টায় 6,195টি মোটরসাইকেল পারাপার হয়েছে, এবং ছোট ছোট যানবাহন যেটি রয়েছে প্রায় 11,000 যানবাহন পারাপার হয়েছে, এবং বাসের সংখ্যা যেটি গণপরিবহন বলে থাকি আমরা, যে সেই গণপরিবহন পারাপার হয়েছে 8,016টি পরিবহন। এবং এই যে পরিবহনের সংখ্যা এই কম রয়েছে এই অজুহাতে হয়তো পরিবহন চালকরা তারা ভাড়া বেশি আদায় করছেন, এবং এই
এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে কয়েকটি বাস বিকল হওয়ার ঘটনা ঘটেছিল এবং সেই বাসগুলো অপসারণের পুলিশ কাজ করেছে। এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব মুন্সিগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমিতের কাছে জানবো সেখানকার সর্বশেষ তথ্য। সুমিত। জি, আসলে আপনি যেমনটি বলছিলেন ঢাকা মহাসড়কের কিন্তু আজ ভোর থেকে কিন্তু হাজার হাজার মোটর সাইকেলে করে কিন্তু যাত্রীরা তাদের নিজ নিজ গন্তব্যে তাদের নারীর টানে কিন্তু বাড়ি ফিরছেন। এখানে আমরা সকাল থেকে দেখেছি। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি পদ্মা সেতু টোল প্লাজার কাছে। এখানে কিন্তু শত শত হাজার হাজার কিন্তু আসলে এই মোটর সাইকেল কিন্তু এখানে ভিড় করেছেন টোল প্লাজার সামনে। তো টোল প্লাজা কিন্তু এখানে 8টি বুথে কিন্তু টোল আদায় হচ্ছে এবং এখানে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি দেখতে পাচ্ছি আমরা। তো আপনি এখানে যাত্রীরা যেটি অভিযোগ করেছেন যে তারা অনলাইনে এবং ভাড়া 3 গুণ হওয়ার কারণে কিন্তু এখানে তারা দুই চাকার বাইকে করে কিন্তু তারা গন্তব্যে এখানে রওনা দিচ্ছেন বলে আমাদের জানিয়েছেন। তো এখানে কিন্তু আইন শৃঙ্খলার বিষয়ে যদি আমি আপনাকে বলি তাহলে এখানে প্রায় 4 শতাধিক পুলিশ সদস্য কিন্তু এখানে নিয়োজিত আছেন এবং হাইওয়ে পুলিশ কিন্তু বিভিন্ন রকম তারা মাইকিং এবং অন্যান্য করছেন। এবং এখানে আমি একজন যাত্রীর সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই সড়কে কোনো ভোগান্তি আছে কিনা, 2 চাকার মানে কোনো না। ধন্যবাদ আপনাদের। দর্শক, ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়ছে মানুষ। ঘর মুখে মানুষের বাড়ি ফেরার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। মানুষের চাপ কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছে এবং কিছুদিন আগে ঈদ যাত্রার যে খবর জানাচ্ছিলাম, আজ কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রী কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ যেটি আমরা বলছিলাম যে শেষ 3 দিনে যাত্রী চাপ অনেকটাই বাড়বে, আর সেটি কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি। যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন এবং গতকাল থেকে শেষ কর্মদিবসের পরে আজকে কিন্তু সবাই আসলে তাদের বাড়ির দিকে আসলে ফেরা শুরু করেছেন। তো সকাল থেকে ব্যাপক এই চাপ সামলাতে হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা আসলে যাত্রীদের যে নিয়ন্ত্রণ সেটি ভালোভাবেই করতে পারছেন। সব সময় যে প্রবণতা থাকে ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করার, এমনটি এখন পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি না। কয়েকটি সময় সকাল থেকে সবগুলো ট্রেনই সকাল সময় মতো ছেড়ে গেলেও কয়েকটি ট্রেনে 5-10 মিনিট করে দেরি হয়েছে, যার অন্যতম কারণ হচ্ছে যে অনেক যাত্রী কিন্তু ছাদে উঠে ভ্রমণ করার চেষ্টা করেছে। তাদেরকে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আসলে একে একে তাদেরকে ছাদ থেকে নামিয়ে এনেছে এবং তাদেরকে কোনোভাবেই আসলে টিকিট ছাড়া ছাদে বা অন্য কোনো জায়গায় আসলে ভ্রমণ করতে দেওয়া হয়নি। আর এছাড়া প্ল্যাটফর্মের যে চিত্র সবসময় আমরা দেখতে পারি যে প্ল্যাটফর্মে আসলে লোকারণ্য হয়ে যায়, আর টিকিটবিহীন যাত্রী তারা আসলে কালোবাজারদের কাছ থেকে টিকিট নেওয়ার জন্য এখানে চলে আসে এবং কালোবাজারিরা সক্রিয় হয়ে যায় এখানে টিকিট বিক্রি করার জন্য। তবে এমনটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু প্রত্যেকটি যাত্রীকে আসলে 3 জায়গায় চেক করে তারপরে আসলে এই প্ল্যাটফর্মে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। তো এটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। একে একে প্রত্যেকটি যাত্রীকেই চেকের মাধ্যমে আসলে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। তো যাত্রীরা কিন্তু বলছেন যে তারা কিন্তু এতে সন্তুষ্ট, সববারের তুলনায় এবার কিন্তু আর অন্যরকম একটি সেবা পাচ্ছেন এবং যেহেতু ট্রেন ভ্রমণ একটি স্বাচ্ছন্দ্য তাদের কাছে, এই জন্য সবসময় তারা কিন্তু এই রেল ভ্রমণকে বেছে নেয়। তো এবার আসলে ট্রেনে কিন্তু অনেকটাই ভোগান্তি কমেছে এবং তারা কিন্তু একেবারে সুশৃঙ্খলভাবে আরামেই তাদের বাড়িতে আসলে ফিরতে পারছেন এবং দেখতে পাচ্ছেন যে এখনও প্রত্যেকটি প্ল্যাটফর্মে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে। তো 5 থেকে 10 মিনিট ছাড়া অন্য কোনো বিলম্ব আমাদেরকে এখনো বলেনি এই কর্তৃপক্ষ। তো সকালে যে প্রথম ট্রেনটি ছেড়ে গিয়েছিল রাজশাহীর উদ্দেশ্যে ধূমকেতু এক্সপ্রেস, সেই ট্রেনটি 35 মিনিট দেরিতে ছেড়েছে
সেই ট্রেনের কয়েকটি বগিতে আসলে কারিগরি ত্রুটি থাকায় সেটি মেরামতের পরে সেই ট্রেনটি ছেড়ে গেছে এবং এখন পর্যন্ত কিন্তু আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি পরিস্থিতি। অর্থাৎ আজ ঈদ কিন্তু একেবারেই ঘনিয়ে এসেছে, আর মাত্র 2 থেকে 3 দিনে পরেই কিন্তু পবিত্র ঈদ উল ফিতর এবং ঘরমুখ মানুষের যে চাপ সেটি কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন। আজ থেকে কিন্তু প্রচুর যাত্রীর চাপ কিন্তু বেড়ে গেছে। তো সকাল থেকে কমলাপুরের এমনই চিত্র আমরা দেখতে পেয়েছি। তো বুবলি, আমার কাছে এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাফওয়ান। লক্ষ্মীপুরে লেবু, শসা ও চালের দাম চড়া। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, এ নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কি এবং চালের দাম বাড়ার কি কারণ বলছেন বিক্রেতারা, এ বিষয়ে জানাবেন। বুবলি, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে লক্ষ্মীপুরের নিত্যপণ্যের বাজারের কি অবস্থা। সামনে ঈদ উপলক্ষে লক্ষ্মীপুরের যে নিত্যপণ্যের বাজার রয়েছে, বিশেষ করে লক্ষ্মীপুরের যে শসা রয়েছে, শসা বাজার গত সপ্তাহে যে শসা বিক্রি করা হতো 30 থেকে 40 টাকা দামে, ওই শসা আজ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর আমি আপনাকে যদি বলি লক্ষ্মীপুরের যে এবং মাছ এবং মাংসের বাজারের অবস্থা, সেখানে মাছ বিশেষ করে তেলাপিয়া মাছ 180 থেকে 90 টাকা বিক্রি, সে তেলাপিয়া মাছ 230 থেকে 40 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া রয়েছে রুই মাছ ও কাতল মাছ, রুই এবং কাতল মাছের সাইজ বেঁধে 350 থেকে শুরু করে 450 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া রয়েছে যে লক্ষ্মীপুরের যে অন্যান্য শিঙ্গি মাছ বিক্রি করা হচ্ছে 20 পিস কেজিতে সেই 1200 টাকা করে, এবং ছোট শিঙ্গি বিক্রি হচ্ছে 800 টাকা করে। আমি যদি আপনাকে একটু বলি যে লক্ষ্মীপুরে যে গাজর বিক্রি হচ্ছে, যে গাজর কিছু এক সপ্তাহ পরে 20 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, সেই গাজর বর্তমানে 40 থেকে 50 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়াও টমেটো 20 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, বেগুন 80 টাকা এবং করলা 70 টাকা দামে বিক্রি করা হচ্ছে। বিশেষ করে এখন বর্তমানে যে ঈদকে সামনে রেখে যে মানুষের যে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, অনুষ্ঠানকে কেন্দ্র করে শসার দাম প্রায় কেজি প্রতি 40 থেকে 50 টাকা করে বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া আমরা যদি বাজারে নিত্যপণ্য ঈদকে সামনে রেখে যে সেমাই বিক্রি করা হচ্ছে, সেমাই লাচ্চার সময় যেহেতু খোলা বাজারে বিক্রি করা হচ্ছে 130 টাকা কেজি দরে, এবং প্যাকেটজাত লাচ্চার সময় বিক্রি করা হচ্ছে 210 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। চালের দাম আগের মতো অপরিবর্তিত রয়েছে। মিনিকেট 50 কেজি বস্তা 4200 টাকা এবং আটাশ বিক্রি করা হচ্ছে 3200 টাকা দামে, এবং অন্যান্য যে সবজি রয়েছে পেঁয়াজ, সেগুলো আগের দামে বিক্রি করা হচ্ছে। বিশেষ করে ঈদকে সামনে রেখে শসা, টমেটো, গাজর এসব কাঁচা পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, এবং যে গরু 900 টাকা করে হাঁস ছাড়া বিক্রি করা হচ্ছে, এবং হাঁস সহ 750 টাকা দামে বিক্রি হচ্ছে। আর বাজারে যে রয়েছে ককমরক, সেটা সোনালি 350 টাকা দামে, আর হাইব্রিড কক বিক্রি করা হচ্ছে 320 টাকা দামে। বুবলি, এই ছিল লক্ষ্মীপুর থেকে নিত্যপণ্য বাজারের সর্বশেষ খবর। স্বপন, আপনাকে ধন্যবাদ।